নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন, দেখবেন আপনাদের প্রত্যেক দিনের যে কাজগুলো কিছুটা হলেও সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ডাল এর কৌটোতে আমরা ডাল ভরে রাখি। দেখা যায় আমরা এই যে মুসুরির ডাল, মটর ডাল, ছোলার ডাল, মুগ ডাল এই ধরনের ডালগুলো নিয়ে আসি। মুসুরির ডাল, মুগ ডাল এই ডালগুলো খুব কম সময়ের মধ্যে হয়ে যায় বলে আমরা তাড়াতাড়ি এই ডালগুলোকে বেশি রান্না করে থাকি। আর এই যে আমাদের বাড়িতে যে ছোলার ডাল বা দেখা যায় মটর ডাল এগুলো আনলে অনেক দিন দেখা যায় এই ডালগুলো পড়ে থাকে ঘরে, আর না পোকা ধরে যায়। তাই ডালের কৌটোর মধ্যে আপনারা দুটো তিনটে যদি এইভাবে শুকনো লঙ্কা রেখে দিতে পারেন, দেখবেন ডাল আপনারা অনেক দিন ঘরে রেখে দিলেও পোকা ধরবে না, আর ডালটা একেবারে ভালো ফ্রেশ থাকবে। ভালো লাগলে ছোট টিপসটি ট্রাই করে দেখবেন। মশা তাড়ানোর জন্য আমরা এই ধরনের কয়েলগুলো ব্যবহার করি। অনেক সময় কয়েলের টুকরো ছোট হয়ে গেলে দেখা যায় অসুবিধা হয় বা ভেঙে যায়, তখন আমরা কিভাবে কয়েলটাকে ধরাতে পারবো? আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নেল কাটার থাকে। নেল কাটারের ভেতরের অংশটাকে খুলে নিলে খুব সহজে স্ট্যান্ড ছাড়াই এই ধরনের মশা মারার কয়েলগুলো ছোট হয়ে গেলেও ধরিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি ভাঙা টুকরো থাকে তাহলে আমরা কি করব? আর যদি মশা মারার কয়েলের ভাঙা টুকরো থাকে, এইভাবে আপনারা নেল কাটারের মধ্যে ঢুকিয়ে নিন। ভাঙা টুকরো খুব সহজেই আপনারা জ্বালাতে পারবেন, আগুন ধরারও সম্ভাবনা থাকবে না। কচু জাতীয় সবজি অনেক সময় দেখা যায় আমরা যখন হাত দিয়ে ঘষে কোনো কিছু রান্না করি, আমাদের না হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকেরই, বা হাত চুলকায়। তখন আপনারা কি করবেন? এই দেখুন, আমি কচুটা কেটে নিয়েছি, আমার হাতটা একটু চুলকাচ্ছিল, তাই কচুর রস যাতে হাতে না লাগে এর জন্য ছোট্ট একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের প্রত্যেকের বাড়িতেই কাঁটা চামচ থাকে। কাঁটা চামচের মধ্যে আপনারা কচুটাকে এইভাবে ঢুকিয়ে নিন। এতে অনেক সময় গ্রেটার দিয়ে আমরা কোনো কিছু গ্রেট করতে গেলে চামড়াটা না কেটে যায় সামনের আঙুলের। আর এইভাবে গ্রেট করলে দেখবেন আঙুলের চামড়াও কাটবে না। আর খুব সহজেই আপনারা শুধু কচু নয়, অনেক সময় পেঁয়াজ গ্রেট করতে গেলে কিংবা গাজর গ্রেট করতে গেলে তাড়াহুড়োতে দেখা যায় বেশ কিছুটা মাংস উঠে আসে। আর এইভাবে দেখবেন আপনারা খুব সহজেই ঘষে নিতে পারবেন, আপনাদের হাতের আঙুলও কাটবে না, আর কাজটিও সহজেই হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এখানে আমার পুরোটাই গ্রেট করা হয়ে গেল। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আমরা অনেকেই আছি যারা মটর ডাল, অড়হরের ডাল, এমনকি ছোলার ডাল খাই প্রেশার কুকারে দিই, কারণ এটা নর্মালভাবে কড়াইতে সেদ্ধ করতে গেলে অনেক সময় লাগে, অনেকটা গ্যাসেরও খরচা হয়। কিন্তু প্রেশার কুকারে ডাল দিলে দেখা যায় সেই ডাল খেলে না ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি হয়, কারণ ডালের থেকে যে ক্ষতিকর পদার্থটা বেরাতে পারে না। তাই ছোট্ট একটি কাজ করবেন, যখনই আপনারা অনেকে মুসুরির ডালও কিন্তু প্রেশার কুকারে দিয়ে খান, তা যারা খাবেন প্রেশার কুকারে অবশ্যই দেবেন, কিন্তু নর্মাল ডালটাকে পাত্রের মধ্যে 1-2 মিনিটের জন্য ফুটিয়ে নিন। 1-2 মিনিট ফোটালেই দেখবেন ডালের ওপরে যে ফেনা মতো বের হবে, সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে। এই দেখুন, আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, ফেনা মতো উঠেছে, এই যে সাদা কালারের ফেনা, এটাকে আমরা তুলে এইভাবে আলাদা করে নিচ্ছি। তাহলে ডালের যে ক্ষতিকর দিকটা সেটা বের হয়ে যাচ্ছে। এরপর ডালটা প্রেশার কুকারে দিয়ে রান্না করে খেলেও কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বে না, আর ডালটা খেতেও কিন্তু ভালো লাগবে। তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমরা প্রত্যেকেই ভাত খেয়ে থাকি, বাঙালি হোক বা যে কেউ। আমরা কি করি, যে চাল খাই, অনেক নামি দামি ব্র্যান্ডের চাল খাই, যেই চালটা দেখা যায় এতবার পালিশ করা হয়, এমনকি পালিশ করার জন্য নানা রকম কেমিক্যালের মিশ্রণ ব্যবহার করা হয়, যার কারণে 1-2বার ধুয়ে সেই চালটা যদি আমরা রান্না করি, অনেক সময় ক্ষতিকর পালিশের মিশ্রণটা বের হয় না। এর ফলে পুষ্টিকর খাবার খেয়েও বারবার অসুস্থ হয়ে পড়ি। তাই চালটাকে আপনারা ধুয়ে যখন ভিজিয়ে রাখবেন, অবশ্যই 1-2বার ধুয়ে নেবেন। তারপর একটি ছোট্ট কাজ করতে হবে, চালের মধ্যে কিছুটা নুন দিয়ে ভিজিয়ে রাখুন। এতে কি হবে, ক্ষতিকর দিকটা চলে যাবে। 10-15 মিনিট ভিজিয়ে রেখে চালটাকে ধুয়ে রান্না করবেন, এতে কম অসুস্থ হবেন। মটরশুঁটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই। অনেক সময় কি হয়, মটরশুঁটির খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারবেন। কি করতে হবে দেখুন, এর জন্য আমরা হাতের ব্যবহার করব না, শুধু একটি কাঁটা চামচের সাহায্যে দ্রুত ছাড়ানো যাবে। অনেক সময় হাত দিয়ে মটরশুঁটির খোসা ছাড়াতে গেলে টানাটানি করতে লাগে, অনেকটা সময় লেগে যায়। একটি কাঁটা চামচ নিন, কাঁটা চামচ দিয়ে এইভাবে হালকা করে একটু টান দেবেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসাটা আপনারা আলগা করে
করে নিতে পারবেন। এমনকি এইভাবে কিন্তু মটরশুঁটির খোসা ছাড়ালে আপনাদের নখ নোংরা হবে না, নখ ব্যথাও করবে না, আর খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসা আপনাদের ছাড়ানো হয়ে যাবে। দেখুন কাজটি কত সহজ। আপনারা সামনের দিক থেকে না হয় পেছনের দিক থেকে এইভাবে কাঁটা চামচ নিয়ে একটি টান দিন, তাহলেই দেখবেন দ্রুত তাড়াতাড়ি আপনারা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারবেন। মানে অনেকটা পরিমাণ মটরশুঁটির খোসা ছাড়াতে আপনাদের সময় খুবই কম লাগবে। চলুন পরের টিপস দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বক্সগুলো আসে, অনেক সময় এই ধরনের খালি বক্সগুলোকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না, ফেলে দিই। তো এই ধরনের খালি বক্সগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আমাদের সংসারের ছোট ছোট কাজগুলোকে সহজ করে নিতে পারি। এই যে বক্সের যে ওপরের ঢাকনার দিকটা রয়েছে, সেটাকে আমরা কি করব, কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে দেখুন এইভাবে আমি ওপরের অংশটাকে কেটে আলাদা করে নিচ্ছি। দু সাইডের অংশই এইভাবে কেটে আমি আলাদা করে নিচ্ছি। তারপর এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। পরিমাণ সেলো টেপ, এটাকে আমি এইভাবে লাগিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ডবল টেপের টেপও ব্যবহার করতে পারেন। আমাদের বাড়িতে রান্নাঘরে যেখানে সুইচ বোর্ড আছে বা যে কোনো দেয়ালে আপনারা এটাকে এইভাবে লাগিয়ে নিন। তারপর এটাকে আমরা কিভাবে ইউজ করব যাতে আমাদের অনেকটা টাকাও বেঁচে যাবে। আমাদের বাড়িতে গ্যাস ধরানোর জন্য যে লাইটার থাকে, আমরা এখানে সেখানে রেখে দিই। কিচেন স্ল্যাপে অনেক সময় জল থাকে, সেখানে রেখে দিই, বা এখানে সেখানে রাখলে গ্যাস জ্বালানোর সময় খোঁজাখুঁজি করতে লাগে। তাই লাইটারটাকে যেখানে সেখানে না রেখে আমরা যদি একটু নির্দিষ্ট জায়গায় রাখি, লাইটারটা নষ্ট হবে না, কিছুদিন পর পর লাইটার কেনার প্রয়োজন পড়বে না, আর লাইটারটা খোঁজাখুঁজির প্রয়োজনই পড়বে না আমরা যদি এইভাবে নির্দিষ্ট জায়গায় রেখে দিই। যখন প্রয়োজন তখন আমরা আবার এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। এতে আপনাদের একটি লাইটার কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন, সহজে নষ্ট হবে না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি লবঙ্গ, প্রত্যেকের বাড়িতেই থাকে। কিছুটা পরিমাণ গোলমরিচ, লবঙ্গ আর যে গোলমরিচগুলো আছে সেটাকে আমি এইভাবে একটু থেতো করে নিচ্ছি। একটি কাপড় বা এই ধরনের তাওয়ালে নিয়ে নিন, তার মধ্যে আপনারা এটাকে এইভাবে ভরে নিন। কিছুটা হলুদ দিয়ে দিতে হবে। তারপর এটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে আমরা কি করব, একটি গার্ডার দিয়ে টাইট করে আটকে নেব। এটাকে কোথায় ব্যবহার করব, আমাদের চালের মধ্যে অনেক সময় পোকা ধরে যায়, তাই চালের কৌটোর মধ্যে এটাকে ভরে রেখে দিন। সহজে পোকা ধরবে না, অনেক দিন চালটা ভালো থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের কড়াই থাকে না, অনেক সময় কি হয়, এই যে কড়াইয়ে যখন আমরা কোনো কিছু ভাজাভাজি করি, কড়াইটা না পুড়ে যায়। এমনকি পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট একটি কাজ করলেই দেখবেন আপনাদের কড়াই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না। যে সাবান দিয়ে আমরা মাজা ঘষা করি, সেই সাবানটাই আপনারা সামান্য একটু জল লাগিয়ে যদি এইভাবে কড়াইয়ের পেছন দিকটা একটু সাবান আগে লাগিয়ে নিতে পারেন, রান্না করার আগেই কিন্তু এই কাজটি করতে হবে। তারপর যদি আপনারা রান্না করেন, দেখবেন তাহলে কি হবে, এই যে কড়াইয়ের যে তেল পড়ে যার কারণে কড়াইটা পুড়ে যায়, সেই পুড়ে যাওয়ার সমস্যাও কিন্তু আর হবে না। কারণ যেহেতু আগেই আমরা লাগিয়ে নিয়েছি এখানে সাবানের একটি লেয়ার থাকবে, যার কারণে কড়াইটা আমাদের পুড়বে না। এই দেখুন তেল কিন্তু চুইয়ে পড়েছে, কিন্তু কড়াইটা পড়েনি। আমি আপনাদের নর্মাল জল দিয়ে কড়াইটাকে এবার ধুয়ে দেখাচ্ছি। এই দেখুন কড়াইটা ধোয়ার পর কত সুন্দর পরিষ্কার রয়েছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। দেখুন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কড়াইটা। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাগুলো থাকে না, অনেক সময় কি হয়, এই যে ব্রাগুলোর হয়তো আমরা রোগা হয়ে যায় আর ব্রা ঢেলা হয়ে যায়, তখন আর এই ধরনের ব্রাগুলো পরা যায় না। তাই আমরা বেকার ভেবে ব্রাগুলোকে তখন ফেলে দিই। তাই এই ধরনের ব্রাগুলো যদি আপনাদের কোনো কারণে ঢেলা হয়ে যায়, বেকার ভেবে না ফেলবেন না। এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, নিয়ে নিন সুতোর সাহায্যে যতটা ঢেলা হচ্ছে ততটাই ঢেলা করে নিন। তারপর আপনারা এইভাবে সেলাই করে নিন, যেরকমভাবে হুকের ঘর হয় সেরকমভাবে হুকের ঘর তৈরি করে নিন। দেখুন আপনাদের যতগুলো হুক আছে সেই হিসাবে দুটো বা তিনটে হুক থাকলে দুটো তিনটে এইভাবে ঘর করে নেবেন। তারপর দেখুন এইভাবে ঘর করে নিলেই আমরা কিন্তু খুব সহজেই যে ব্রাটা ঢেলা হয়ে গেছে, বেকার হয়ে গেছে, আমরা ব্যবহার করতে পারছি না, সেটাকেও আমরা ব্যবহার করতে পারবো কোনো রকম
অসুবিধাই হবে না। দেখুন এইভাবে আমি ঘর করে নেওয়ার পর লাগিয়ে দেখাচ্ছি কতটা ছোটও হয়ে গেছে। আমাদের বাড়িতে যে এই ধরনের প্লেট থাকে কিংবা আমাদের বাড়িতে যে এই ধরনের বাটিগুলো থাকে, অনেক সময় কি হয়, এই যে একটার ভেতরে একটা রাখলে সমস্যাটা কি হয় জানেন, যে দাগ হয়ে যায়, অনেক সময় ফেটে যায়। তা আমরা যখন কোনো ফল কিনে নিয়ে আসি, এই ধরনের যে ফলের প্যাকেটগুলো পাই, অনেক সময় এগুলোকে ফেলে দিই। এই ফর্মগুলোকে কিন্তু কাজে লাগাতে পারি। দেখুন বাটির মধ্যে রেখে একটির ওপরে একটি যদি রাখা হয়, তাহলে দাগ লাগবে না, ঘষা লাগবে না, যার কারণে দেখবেন আমাদের যে প্লেটগুলো ভালো থাকবে। আমরা যখন জামা কাপড় কাচি, অনেক সময় দেখা যায় ব্রাও আমরা একসঙ্গে কাচতে নিই। ব্রা একসঙ্গে কাচতে নিলে বা ভেজালে যে সমস্যাটা হয়, দেখা যায় অন্য জামা কাপড়ের সঙ্গে আটকে ধরে, যার কারণে আটকে ধরে হুকে ছিঁড়ে যায় অন্যান্য জামা কাপড়। আমাদের বাড়িতে যে পুরনো মোজা থাকে, পুরনো মোজা নিয়ে নিন। পুরনো মোজার মধ্যে এইভাবে আপনারা ব্রাগুলোকে ঢুকিয়ে দিন। এইভাবে ব্রা ঢুকিয়ে দিয়ে তারপর যদি আপনারা জামা কাপড় ভেজান বা ওয়াশিং মেশিনে কাচেন, তাহলে দেখবেন কোনোভাবে অন্যান্য জামা কাপড় ছিঁড়ে যাবে না, এমনকি খুব সুন্দরভাবেও জামা কাপড়টা আপনাদের কাচা হবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। বিকেল হতে না হতেই মশার উৎপাত এতটা বেড়ে যায় যে দরজা জানলা সব কিছু বন্ধ করে রাখতে হয়, আর ঘরের মধ্যে গরমে গুমোট হয়ে যায়। তখন আমরা মশা মারার নানা রকম তেল, কয়েল, ধূপকাঠি ব্যবহার করে থাকি, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্যান্সারের মতো রোগ হয়, আর মশা যদি না তাড়ানো হয়, তাহলে ডেঙ্গুর মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধবে। তাই ঘরোয়া উপায়ে আমরা কিভাবে মশা তাড়াতে পারি, যাতে আমাদের ঘর থেকে খুব কম সময়ের মধ্যে মশাও চলে যাবে, এমনকি মশা তাড়ানোর জন্য কেমিক্যালযুক্ত জিনিস বাজার থেকে কিনতেও হবে না, এমন খুবই সহজ একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেমেডিটি আপনাদের উপকারে আসবে। আমাদের বাড়িতে যখন আমরা মটরশুঁটি নিয়ে আসি, অনেক সময় কি করি, মটরশুঁটি দেখা যায় এই যে ছাড়িয়ে নিই, তারপর মটরশুঁটির যে খোসাগুলো আছে না, সেগুলোকে আমরা ব্যবহার করি না, ফেলে দিই। তাই এই যে মটরশুঁটি ছাড়িয়ে নেওয়ার পর মটরশুঁটির এই যে খোসাগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি মশা তাড়াতে। হ্যাঁ, মশা তাড়ানোর জন্য কিন্তু ভীষণ সাহায্য করে মটরশুঁটির খোসা। কিভাবে চলুন দেখে নিই। এখানে আমি বেশ কিছুটা মটরশুঁটির খোসা এই দেখুন ছাড়িয়ে নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলোকে আলাদা করে নিয়েছি। এবার এটার সাহায্যে কিভাবে আমরা মশা তাড়াতে পারবো, চলুন তাহলে দেখে নিই। বাড়ি থেকে 5 মিনিটের মধ্যেই সব মশা পালিয়ে যাবে। সবার প্রথমে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল। জলের মধ্যে এবার কি করব, এই যে মটরশুঁটির খোসাগুলোকে আমি নিয়ে নিয়েছি, সেই খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে ফুটিয়ে নিতে। এখানে দেখুন আমি এই যে মটরশুঁটির খোসা দিয়ে জল দিয়ে ইন্ডাকশন ওভেনের ওপর বসিয়ে দিলাম, আর এটাকে না 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট যখন খুব ভালো করে ফুটে উঠবে, জল থেকে একটি স্ট্রং গন্ধ বের হবে, আর এর কালারটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি দুটো জিনিস নিয়ে নেব। সবার প্রথমে যে জিনিসটা নেব সেটা হলো জোয়ান। জোয়ানের গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং হয়, আর মশা তাড়াতে কিন্তু জোয়ান ভীষণ সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, প্রাকৃতিকভাবে যদি আপনারা মশা তাড়াতে চান, জোয়ান ব্যবহার করবেন। দেখবেন জোয়ানের গন্ধ ভীষণ স্ট্রং, আর জোয়ানের গন্ধের কারণে খুব দ্রুত তাড়াতাড়ি বাড়ির থেকে মশারা পালিয়ে যাবে। সঙ্গে আরও একটি জিনিস ব্যবহার করব, একটি দুটো জিনিস, যেটা খুব অল্প সময়ের মধ্যে মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। এখানে আমি নিয়ে নিচ্ছি মেথি দানা। মেথি দানার গন্ধটাও কিন্তু ভীষণ স্ট্রং হয়। এই যে জোয়ান আর মেথি দানা, এটা মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে বন্ধুরা। কিভাবে অ্যাপ্লাই করলে আমাদের বাড়ি থেকে খুব সহজেই মশা চলে যাবে, চলুন দেখে নিই। সবার প্রথমে কি করব, এটাকে আমাদের হালকা করে একটু ভেজে নিতে লাগবে। সবার প্রথমে কি করেছি, একটি কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে, বা আপনারা গ্যাসেও করতে পারেন। এই যে আমরা জোয়ান আর এখানে আমি মেথিটা নিয়েছি, এই দুটোকে না হালকা করে একটু ভেজে নেব। এটা যখন আমরা ভাজবো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু সেই গন্ধটা ঠিকঠাক মতো বের হবে না, যার কারণে কিন্তু মশারা যাবে না। তাই এইভাবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করতে হবে, হালকা একটু ভেজে নিতে হবে। হালকা ভেজে নিলে দেখবেন মেথি আর জোয়ানের থেকে একটু স্ট্রং গন্ধ বের হতে থাকে, তখনই আমরা এটাকে বন্ধ করে দেব। আর একটি পাত্রের মধ্যে এই যে মেথি আর জোয়ানটা আছে, এটাকে আমি ঢেলে নিচ্ছি।
করব এই যে মেথি আর জোয়ানটাকে হালকা করে যেটা ভেজে নিলাম সেটাকে না আমাদের একটু গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন বা এইভাবে হামালদিস্তার সাহায্যে হালকা একটু ভেঙে নিলেই হয়ে যাবে। পুরোপুরি যে পাউডার করতে হবে তেমন নয়, হালকা একটু জাস্ট একটু ভেঙে নিচ্ছি যাতে গন্ধটা বের হয়। হালকা করে এটাকে আমরা থেতো করে নিয়েছি, মানে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি, পুরোপুরি গুঁড়ো করার দরকার নেই, হালকা একটু গুঁড়ো হলেই কিন্তু হয়ে যাবে। এরপর এর মধ্যে আমরা কিছু জিনিস মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ভিক্স সামান্য পরিমাণ, এর মধ্যে আমি ভিক্স দিয়ে দেব। এই যে সামান্য পরিমাণ ভিক্সটা দিয়েও খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি ভিক্সের গন্ধটাও কিন্তু ভীষণ স্ট্রং হয় বন্ধুরা। তারপর আরও একটি জিনিস দেব, সেটা হলো ভ্যাসলিন। এখানেও আমি এই দেখুন যতটা পরিমাণ ভিক্স নিয়ে নিয়েছি ঠিক ততটা পরিমাণে ভ্যাসলিনও নিয়ে নিলাম। এবার আমি কি করব, এই যে ভিক্স আর ভ্যাসলিন এই দুটোকে মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মেশাতে হবে যাতে ভিক্স আর ভ্যাসলিনটা, এই যে আমরা জোয়ান আর মেথিটাকে ভেজে নিয়েছি তার সঙ্গে খুব ভালোভাবে মেশে। দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ তুলো না থাকলে আপনারা সুতির যে নরম কাপড় হয় সেই কাপড়ও ব্যবহার করতে পারেন। আমি এখানে তুলোই নিয়ে নিয়েছি। তুলোটাকে এইভাবে ছড়িয়ে নেব। তারপর এই যে মিশ্রণটা দিয়েছি, এই মিশ্রণটাকে আপনারা বেশি পরিমাণে তৈরি করেও কোনো কিছুর মধ্যে ভরে রেখে দিন। রোজ রোজ আপনাদের কোনো রকম তৈরি করার প্রয়োজন পড়বে না। এই রকম সলতে মতো তৈরি করতে হবে। আপনারা এরকম ধরনের কোনো স্টিলের পুরনো পাত্রের মধ্যে এটাকে নিতে পারেন বা আপনারা মাটির প্রদীপও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমরা কিভাবে ইউজ করব চলুন দেখে নিই। এটা জ্বালানোর আগে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ এই দেখুন কর্পূর নিয়ে নিয়েছি। কর্পূরটাকে এইভাবে আমাদের গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। কর্পূরের গন্ধটা ভীষণ স্ট্রং, মশা তাড়াতে কিন্তু কর্পূরও ভীষণ ভালো কাজ করে। এর মধ্যে এবার আমরা দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু অতিরিক্ত বেশি দিতে লাগবে না, সামান্য পরিমাণ সর্ষের তেল দিলেই কিন্তু হয়ে যাবে। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমরা কি করব, বাড়িতে যখন মশার উৎপাত বেড়ে যাবে তখন আমাদের এটাকে ধরাতে হবে। খুব ভালো করে এটাকে আমাদের ধরিয়ে নিতে হবে, ধরিয়ে কিছু সময় রাখতে হবে। এইভাবে দেখুন ধরাবো যখন বাড়িতে মশার উৎপাত বেড়ে যাবে। এটাও জ্বলতে থাকবে আর এর থেকে যে গন্ধটা বের হবে জোয়ান, কর্পূর, এমনকি ভিক্সের একদম স্ট্রং গন্ধ, সেটা মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করবে। এতে কোনো রকম কেমিক্যাল নেই, একেবারেই কিন্তু প্রাকৃতিক জিনিস একটি। আর মশা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলছে এটার সাহায্যে চলে যাবে। এটাকে আপনারা ঘরের কোথাও কোনায় জ্বালিয়ে কিছু সময়ের জন্য রেখে দিন। এই দেখুন জ্বলতে থাকবে। আর আপনারা সন্ধেবেলায় জ্বালাবেন যখন বাড়িতে মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে। দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি এটার গন্ধে কিন্তু বাড়ি থেকে মশারা সব পালিয়ে যাবে বন্ধুরা। পুরো ঘর বাড়িতে এটাকে আপনারা প্রদীপটা জ্বালিয়ে এটাকে এইভাবে দেখাতে থাকুন। আর কিছু সময় জ্বলে যখন এটা নিভে যাবে দেখবেন এর থেকে না একটি ধোঁয়াও বের হতে থাকবে, যে ধোঁয়াটাও মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করবে। একেবারে প্রাকৃতিক ঘরোয়া একটি রেমেডি, আশা করছি ব্যবহার করলে ধোঁয়াটা বের হচ্ছে না ধীরে ধীরে, এটা কিন্তু অনেকটা সময় ধরে এই ধোঁয়াটা বের হতে থাকবে। দেখুন ধীরে 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 আমরা যেরকম মশা মারার কয়েল ধরাই সেই রকমইভাবে ধীরে ধীরে বের হতে থাকবে। কিন্তু এটা প্রাকৃতিক আর এটার সাহায্যেও বাড়ি থেকে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি মশারা কিন্তু পালিয়ে যাবে। এখানে দেখুন আমি যে মটরশুঁটির খোসা সমেত এগুলোকে কিন্তু খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। জলের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা হলুদ ভাব কিন্তু চলে এসছে। এবার আমরা এই যে মটরশুঁটির খোসাগুলোকে এই জলের থেকে তুলে নেব। আর এই জলের মধ্যে আমাদের এখন কিছু জিনিস কিন্তু মিশিয়ে নিতে হবে।
দেখুন জলের কালার চেঞ্জ। জলটা যেহেতু এখনও গরম রয়েছে, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ লবঙ্গ। লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গর গন্ধ ভীষণ স্ট্রং, আর লবঙ্গ কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। আর এটা যখন জলটা গরম থাকবে তখনই দিতে হবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নিমের তেল দিয়ে দিলাম। নিম তেল, এটা যে কোনো আপনারা দোকানে পেয়ে যাবেন, ওষুধের দোকানে। নিমের তেলটা দেওয়ার পরও আমাদের খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, এটাকে আমি, যেহেতু জলটা এখনও প্রচণ্ড গরম রয়েছে, তাই 5 মিনিট পর জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমাদের। এবার কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল থাকে, স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিতে হবে এই জলটাকে। আর যদি একান্তই স্প্রে বোতল না থাকে, এখানে আমি লবঙ্গ সমেতই জলটা নিচ্ছি, কারণ এটা হয়তো একদিনে তো আর আমরা দেব না, এটা দেখা যায় 2-3 দিন ভরে দেব, তাহলে লবঙ্গর গন্ধটাও কিন্তু জলে ভালোভাবে মিশবে। এর জন্য আমি লবঙ্গ সমেতই স্প্রে বোতলের মধ্যে এইভাবে ভরে নিলাম। এবার কি করব, এটাকে আমি আটকে নিচ্ছি। মশা মারার মশা তাড়ানোর জন্য তৈরি হয়ে গেল অসাধারণ একটি স্প্রে। এটাকে কিভাবে ব্যবহার করলে মশা চলে যাবে চলুন দেখি। যেই সব কোনায় কোনায় মশা থাকার সম্ভাবনা, সেই সব জায়গায় এইভাবে আপনারা স্প্রে করে দিন, এই কোনাতে মশা থাকতে পারবে না। অনেক সময় দেখা যায় পর্দার পেছনে পেছনে মশারা লুকিয়ে থাকে, সেই সব জায়গাতেও আপনারা এইভাবে স্প্রে করে দেবেন। বাড়িতে যে গাছপালা আছে, গাছপালার পাতাতেও এইভাবে স্প্রে করে দিতে হবে, তাহলে দেখবেন পাতার তলায় তলায় বা পাতাতে মশা কিন্তু থাকতে পারবে না। যেখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনের আশেপাশেও এইভাবে স্প্রে করে দেবেন আপনারা, তাহলে এর গন্ধে মশারা দেখবেন সেই সব জায়গা থেকে খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। সব জায়গাতেই এইভাবে স্প্রে করে দিন। আশা করছি এই ঘরোয়া রেমেডিগুলি যদি অ্যাপ্লাই করেন, বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি মশারা পালিয়ে যাবে। আমরা অনেক সময় এই ধরনের যে হামানদিস্তা বাড়িতে থাকে তার সাহায্যে মশলা করে থাকি। তা হামানদিস্তায় যখন আমরা মশলা করি, দেখা যায় ভীষণ বাজে একটি আওয়াজ হতে থাকে, যে আওয়াজটা শুনতে ভীষণ বাজে লাগে। তাই এই ধরনের কোনো রুমাল, পুরনো রুমাল বা কাপড় আপনারা 4-5 ভাঁজ দিয়ে নিন। তারপর যদি আপনারা এইভাবে মশলা করেন, আওয়াজও হবে না, মেঝেতে কোনো রকম দাগও হবে না। আমাদের বাড়িতে যে সুতোর কৌটো থাকে, দেখা যায় সুতোর কৌটোর মধ্যে আমরা সূচ এইভাবে ভরে রাখি, সূচগুলো হারিয়ে যায়, হাতে ফুটে যায়, জং ধরে যায়, কিংবা সুতোগুলো জড়িয়ে পেঁচিয়ে যায়, যার কারণে অনেকটা সুতোই দেখা যায় আমাদের নষ্ট হয়। তাই একটি ছোট্ট কাজ করতে পারেন, সুতোও নষ্ট হবে না, আপনাদের সুতোর মাথা খুঁজতেও অসুবিধা হবে না। আমরা যে টিপগুলো পরি, দেখা যায় 1-2 দিন পরার পর সেই টিপগুলোকে বেকার ভেবে ফেলে দিই। তাই এই ধরনের টিপগুলো ফেলবেন না, সুতোর মাথাতে এইভাবে লাগিয়ে রাখবেন, তাহলে দেখবেন সুতোর মাথাটা এলোমেলো হবে না, সুতো আর গোছানো থাকবে। আর এই সূচগুলো যাতে জং না ধরে, না হারায়, এর জন্য ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের শোলা থাকে, বেশ কিছুটা পরিমাণ আপনারা এইভাবে শোলা নিয়ে নিন, আর শোলার যে কোনো একদিকের মাথাটা এইভাবে সরু করে আমাদের দেখুন কেটে নিতে হবে, ওপরের দিকটা একটুখানি সরু মতো করে নিতে হবে, যাতে রিলের মধ্যে খুব ভালোভাবেই ঢোকেই। দেখুন, এবার আমরা কি করব, সুচগুলোকে শোলার মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব। তারপর যদি আমরা এই যেই সুচগুলো ঢোকানোর পর সুতোর যে রিল আছে তার মধ্যে যদি শোলাটাকে রেখে দিই, তাহলে সুচগুলো নির্দিষ্ট জায়গায় থাকবে, আর সুতোর রিলের মধ্যে টাইটভাবেও আটকে থাকবে। এতে সুচও হারাবে না, সুতোগুলো গোছানো থাকবে। সাবান আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় যে সাবান আমরা ব্যবহার করি, দেখা যায় সাবানের খরচটা আমাদের অনেকটাই বেশি হয়। তাই একটি পেরেক আপনারা নিয়ে নেবেন। কি করবেন, পেরেক দিয়ে এইভাবে সাবানের যে কোনো এক মাথায় আপনারা ছিদ্র করে নিন। এইভাবে একটু গোল করে আমাদের ছিদ্র করে নিতে হবে। তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এরকম ধরনের যে ফিতা বা দড়ি থাকে, সেই ফিতা বা দড়ি নিয়ে সাবানের ছিদ্রের মধ্যে ঢুকিয়ে খুব ভালো করে টাইট করে গিট দিয়ে নিচ্ছি। এবার আমাদের যে বেসিন বা সিঙ্ক আছে তার মধ্যে এটাকে আমরা ঝুলিয়ে দেব। যখনই আমরা হাত ধোবো এইভাবে সাবানটা নিয়ে নেব, তাহলে আমাদের কি হবে, বেসিনটাও নোংরা হবে না, সাবানটার মধ্যে যে জল খুব তাড়াতাড়ি ঝরে যাবে, যার কারণে আমাদের সাবানটাও কম অপচয় হবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন।
মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খাই। আপনারা কখনো এইভাবে সেফটি পিন কিংবা নেল কাটারের সাহায্যে চিংড়ি মাছ কেটে দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলো। চিংড়ি মাছ খেতে আমরা ভীষণ পছন্দ করি, কিন্তু অনেক সময় দেখা যায় চিংড়ি মাছ খেলে পেট ব্যথা করে, এমনকি আমাদের পাতলা পটিও পর্যন্ত হয়ে যায়। যে কারণে সেটা কি করব, এই যে চিংড়ি মাছের দেখবেন পিঠের দিকে না সরু মতো একটা অংশ থাকে, এই অংশটাকে ফেলতে আমাদের অনেকটা সময় লেগে যায়। আর এই অংশটা ফেলে যদি না খাওয়া হয় তাহলেই কিন্তু আমাদের পেট ব্যথা করে, গ্যাস হয়, এমনকি পাতলা পটি পর্যন্ত হয়। তাই নেল কাটারটা নিয়ে নেবেন, পুরনো যে কোনো নেল কাটার দিয়ে এইভাবে একটু টান দিলেই দেখবেন খুব সহজেই চিংড়ি মাছের পিঠের ওপরে যে সুতোর মতো একটা দড়ির মতো থাকে কালোটা, সেটাকে আপনারা বের করে নিতে পারবেন। খুব সহজেই কিন্তু এই অংশটা আপনাদের বের হয়ে যায়। তাছাড়াও আপনারা আরও একটি পদ্ধতিতেও কিন্তু বের করতে পারেন, এইভাবে বের করলে সময় লাগে না। তাছাড়া যদি আপনারা ছুরি দিয়ে বের করতে যান তাহলে দেখবেন অনেকটা সময় লেগে যায়। দেখুন আমি আরও একটি বের করে দেখাচ্ছি, কত সহজে এটা বের হয়ে গেল। এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তাছাড়া আপনারা যদি নেল কাটার নিতে পছন্দ না করেন তাহলে আমাদের প্রত্যেকের বাড়িতেই যে জিনিসটা থাকে সেটা হলো, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে একটা করে দেখবেন মানে প্রত্যেকেরই সেফটি পিন। যে কোনো একটি সেফটি পিন নিয়ে নিন, সেফটি পিনের সাহায্যে হালকা করে এইভাবে একটু টান দেবেন, তাহলে দেখবেন এই যে পিঠের কালো মতো সুতোর অংশটা থাকে সেটাকে আপনারা এই শিরাটাকে ফেলে দিতে পারবেন। তারপর চিংড়ি মাছ খেলে অসুস্থ হবেন না। বাঁধাকপি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় বাঁধাকপি যারা নতুন গৃহিণী ঝিরিঝিরি করে কাটতে গেলে হাত কেটে যায় বা অনেকটা সময় লাগে। খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা বাঁধাকপি কেটে নিতে পারবেন, কোনো রকম আপনাদের সময়ও লাগবে না, হাতও কাটবে না। এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে। আপনারা বাঁধাকপিটাকে এইভাবে পিস করে নিন, দেখুন আমি পিস করে নিলাম। ছুরি, বটি, কাঁচি কিচ্ছু ব্যবহার করব না, শুধু একটি চা ছাঁকনি। এই ধরনের যে স্টিলের চা ছাঁকনিগুলোর হ্যান্ডেলগুলো না ধার থাকে দেখবেন, আর এই ধরনের হ্যান্ডেল দিয়েই আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আর খুব দ্রুত তাড়াতাড়ি বাঁধাকপির দেখুন কেটে নিতে পারবেন। আর বাঁধাকপিটা খুব নরম সবজি হয়, তাই খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে কেটে নেওয়া যায়। আর এইভাবে যদি বাঁধাকপি কাটেন দেখবেন সময়ও লাগবে না, আর আপনাদের কাজটাও কিন্তু সহজ হয়ে যাবে। এই দেখুন আমি কত দ্রুত তাড়াতাড়ি একদম ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিচ্ছি, হাত কিন্তু কোনোভাবেই আমার কাটছে না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও কাজটি সহজ হবে। আমি অনেকটা পরিমাণ এইভাবেই কেটে নিয়েছি। ছোট ছোট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে এরকম বড় কোনো সবজি কিনে নিয়ে আসি, বিশেষ করে বড় কুমড়ো, বড় লাউ, কিন্তু সমস্যাটা কি হয়, হয়তো পুরোটা আমরা সেই দিনকে রান্না করি না, কিছুটা অংশ কেটে রান্না করি আর বাকিটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। এই যে বাকি অংশটা ফ্রিজের মধ্যে রাখি না, কাটা জায়গাটায় দেখা যায় কালো একটি স্পট পড়ে যায়, এমনকি সেই জায়গাটা পরে যখন আমরা কেটে রান্না করতে যাই সেই জায়গাটা শুকিয়ে যায়, বেশ কিছুটা অংশ আমাদের কেটে বাদ দিয়ে দিতে লাগে। তাই আপনারা ছোট্ট কাজটি করবেন, লাউ বা কুমড়ো ফ্রিজে যদি রাখতে চান তাহলে আপনারা সামান্য পরিমাণ একটু তেল, সরিষার তেল হোক, রিফাইন তেল, কাটা জায়গাটায় দেখুন আমি এইভাবে তেলটাকে একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি। তেলটা লাগানোতে কি হবে, কাটা জায়গাটায় তেলের একটি লেয়ার পড়ে যায়, যার কারণে দেখবেন কাটা জায়গাটায় আর শুকাবে না সহজে, আর কালোও হবে না। দ্বিতীয়বার যখন কাটতে যাবেন বেশ কিছুটা অংশ কেটে কিন্তু আপনাদের আর বাদ দেওয়ার প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ফুলঝাড়ুগুলো থাকে আমরা প্রত্যেকেই কিন্তু ঘরঝাড় দিয়ে থাকি। আমরা যখন ঘরঝাড় দিই ঘরটা তো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, কিন্তু একটি সমস্যা কিন্তু দেখায় দেয়। এই যে আমাদের চুল আশ্রয় দেখা যায়, চুলগুলো আমাদের মেজোতে পড়ে, সেই চুলগুলো কি হয় এই ফুলঝাড়ুর মধ্যে আটকে যায়। শুধু চুল নয়, অনেক সময় সুতো, নানা রকম নোংরা এই ঝাড়ুর মধ্যে আটকে যায়, যার কারণে যে সমস্যাটা দেখা দেয় ঝাড়ু অন্যান্য নোংরাগুলোকে আটকে ধরে। তাই পুরনো একটি কাঁটা চামচ নিয়ে নেবেন, পুরনো একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুল ঝাড়ুটাকে যদি আপনারা আঁচড়াতে থাকেন দেখবেন ফুল ঝাড়ুর মধ্যে যে চুল বা সুতো অন্যান্য যে নোংরাগুলো রয়েছে সেই নোংরাগুলো খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে। এই দেখুন এইভাবে আমি আঁচড়ে নিচ্ছি, কত সহজেই এখানে কিন্তু যে চুল বা সুতো রয়েছে সেগুলো বের হয়ে যাচ্ছে, আর আমাদের ফুল ঝাড়ুটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে যদি আমরা পরিষ্কার করি ফুল ঝাড়ুটা কিছুদিন পর পর ধোয়ারও প্রয়োজন পড়ে না, আর এতে আমাদের একটি ফুল ঝাড়ু কিন্তু আমরা অনেক দিন ইউজ করতে পারবো। কিছুদিন পর পর যে ফুল ঝাড়ু আমাদের কিনে অনেকটা টাকা খরচা হয় সেই টাকাটাও খরচা হবে না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও এই টিপসটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাগুলো থাকে, এই ধরনের ব্রাগুলো যখন নষ্ট হয়ে যায়
আমরা কিন্তু ফেলে দিই। তো এই ধরনের ব্রার মধ্যে দেখবেন একটা ফিতা থাকে, আর ফিতাটা ফ্লেক্সিবল হয়, গার্ডারের হয়। ফিতাটাকে না আপনারা ফেলবেন না, আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। এখানে কি কাজে ব্যবহার করব? আমরা যে ফুলঝাড়ুটা কিনে নিয়ে আসি যখন নতুন থাকে তখনই এই কাজটি করতে হবে। দেখবেন ফুলঝাড়ুর সামনের অংশ থেকে ফুলঝাড়ুটা ভেঙে যেতে থাকে কিংবা মুড়িয়ে যায়, যার কারণে বেশি দিন ফুলঝাড়ুটা টেকসই হয় না, কিছুদিন পর আবার নতুন করে কিনতে লাগে। তাই এইভাবে ব্রার একটি ফিতে নিয়ে নিন, ব্রার ফিতেটাকে খুব টাইট করে লাগিয়ে নিন। তারপর যে হুকটা আছে এইভাবে আমাদের লাগিয়ে নিতে হবে। এইভাবে টাইট করে লাগানোতে দেখবেন সামনের অংশটা আপনাদের আর সহজে কিন্তু ভাঙবে না, নষ্ট হবে না, সেই জায়গাটা একেবারে টাইট থাকবে। ছোট ছোট টিপসগুলি যদি অ্যাপ্লাই করে দেখেন আশা করছি উপকার পাবেন।